আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ২২ মার্চ রোববার ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে একটা ২৪ ঘন্টার বা ৪৮ ঘন্টার একটা আল্টিমেটাম দিয়েছিলেন এবং তা না করলে ইরানের বিরুদ্ধে বা ইরানের বিদ্যুৎ অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। তো ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পরোয়া না করে ইরানও একই ধরনের পাল্টা পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেয়। তো এর ফলে ডোনাল্ড ট্রাম্প পিছু হটেন এবং তিনি ২৩ মার্চ ঠিক ভিন্ন আরেকটা বক্তব্য দেন। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল এর একটা পোস্টে লিখেন যে ইরানের পাওয়ার প্ল্যান্টের উপরে যে হামলা করবার কথা ছিল সেটা ৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এবং তিনি আরও দাবি করেন যে গত ২ দিন ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খুব ভালোভাবে আলোচনা হচ্ছে এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তো এইভাবে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও বেশ কিছু কথা বলেন। তো ওই একই দিন তিনি এই প্রসঙ্গে সেই ফ্লোরিডায় সাংবাদিকদের সামনে বিভিন্ন কথা বলেন ইরান যুদ্ধ প্রসঙ্গ নিয়ে। এবং এরপর এই প্রসঙ্গে আবার সেই যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের যেটা মেমফিস শহর রয়েছে সেখানকার একটা অনুষ্ঠানেও এই ইরান যুদ্ধ সম্পর্কে নানান কথা বলেন। তো ২৩ মার্চ ডোনাল্ড ট্রাম্পের এই ৩টি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তিনি যে সমস্ত কথাবার্তা বলেন এবং মন্তব্য করেন, তো সেটার যদি একটা সারমর্ম টানা হয়, তো বা মূল আলোচনা বা পয়েন্টগুলো যদি বলা হয়, সেগুলো ছিল যে আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমি ডোনাল্ড ট্রাম্প নিজে যোগাযোগ করিনি, এই দাবিটা ডোনাল্ড ট্রাম্প করেন। এরপর আরও একটি দিক রয়েছে যে ৫ দিনের জন্য হামলা স্থগিত থাকবে, সপ্তাহ জুড়ে আলোচনা চলবে এবং এটাই ইরানের জন্য শেষ সুযোগ। এবং যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে এবং ইরানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তির সাথে আলোচনা চলছে বা কথাবার্তা হচ্ছে। এবং তিনি এই প্রসঙ্গে আরও উল্লেখ করেন যে নতুন যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি রয়েছে, তিনি কোথায় আছেন এটা ডোনাল্ড ট্রাম্প জানেন না এবং তার অবস্থা কী, কোন অবস্থায় আছেন সে সম্পর্কেও তিনি অবহিত নন। তো আরও যে কথাগুলো বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুত রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের তদারকি, যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বা যুক্তরাষ্ট্র তদারকি করবে বা ইরানের পারমাণবিক কর্মসূচিটাও যুক্তরাষ্ট্র তদারকি করবে। আরও তিনি বলেন যে খুব শীঘ্রই হরমুজ প্রণালী খুলে যাবে এবং এক্ষেত্রে তিনি একটা উদ্ভট দাবি করেছেন যে হরমুজ প্রণালী খুলে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরান যৌথভাবে সেটা নিয়ন্ত্রণ করবে। আরও ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন যে তার বিশেষ ২ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার, এই ২ জন ইরানের সাথে আলোচনায় নিয়োজিত রয়েছে। তিনি আরও বলেন যে ইরানের উপর থেকে এই যে তেল গ্যাস রপ্তানির যে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হয়েছে সেটা বিশ্ববাজারে তেলের সরবরাহ ঠিক রাখার জন্য করা হয়েছে এবং তার এই সিদ্ধান্তের ফলে যুদ্ধে এটা কোনো প্রভাব পড়বে না। আরও তিনি বলেন যে ইরানের যে বড় ধরনের নেতৃত্বে বা তাদের শাসন ব্যবস্থায় একটা পরিবর্তন হতে পারে, এটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেন। এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্ভাব্য যে চুক্তিটা হওয়ার কথা রয়েছে সেটাতে ইসরায়েল রাজি থাকবে, এটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এবং খুব জোরের সঙ্গে তিনি বলেন। এবং তিনি বলেন যে কারণ এই চুক্তিটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করবে, এ কারণেই ইসরায়েল রাজি থাকবে। তবে ইরানের সাথে চুক্তি হবে কিনা এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলেন যে এটা আমি নিয়ে নিশ্চিত নয়। তো ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্র যদি গত জুনে তার B-52 বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু কর্মসূচিগুলোর উপরে আঘাত না করত, তাহলে ইরান ২-৩ সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলত। তো এটাও ডোনাল্ড ট্রাম্প একটা দাবি করেন এবং এটা তার পুরনো দাবি। তো ডোনাল্ড ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্র ইরানে এমন একজন নেতা খুঁজে বের করবে যেই নেতা ঠিক ভেনেজুয়েলায় বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বা প্রেসিডেন্ট মাদুরোর যে ভাইস প্রেসিডেন্ট ছিল তিনি যে এখন দায়িত্ব নিয়েছেন, তো তার মতো একটা ভূমিকা রাখতে পারবে ইরানের নতুন একটা নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবেন। তো এইসব তার এই মন্তব্যের ব্যাপারে ইরান একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এসব বক্তব্যকে এবং তার কথাকে ফেক নিউজ বা ভুয়া সংবাদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ইরান সরাসরি এটা নাকচ করেছে। তো ইরান বলছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে পিছু হটছেন এবং তিনি ইরানের হুমকিতে পিছু হটেছেন। তো ইরানের গণমাধ্যমগুলো যেমন ফার্স নিউজ এজেন্সি, মেহের নিউজ এজেন্সি, তাসনিম নিউজ এজেন্সি, এরা সবাই বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ব্যাকডোরে কোনো যোগাযোগ হয়নি বা আলোচনা হয়নি। আর ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনিও ওই একই কথা বলছেন। তো ইরান বলছে যে ডোনাল্ড ট্রাম্প এই তেলের দামটা কমানোর জন্য এবং
তিনি সময় ক্ষেপণ করার জন্য বা আরও কিছু সময় কেনার জন্য এবং একটু যুক্তরাষ্ট্র পজ দিয়ে যুদ্ধে আবার পুনরায় নামবে, এসব কারণে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলছেন এবং যুক্তরাষ্ট্রকে ইরান বিশ্বাস করছে না। তো ইরানের পার্লামেন্টের যিনি স্পিকার রয়েছেন মোহাম্মদ বাগের গালিবাফ, তিনিও এই ট্রাম্পের এই কথাগুলোকে ভুয়া খবর বলেছেন এবং তিনি বলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে সংকটে পড়েছে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য বা বের হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এসব কথাবার্তা বলছেন। এদিকে ইরানের সেনাবাহিনীর শাখা IRGC তারা ডোনাল্ড ট্রাম্পকে প্রতারক আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে অভিহিত করেছে এবং তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প এসব পরস্পর বিরোধী কথাবার্তা বলার মাধ্যমে ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্যুত করতে পারবে না। তো এই ছিল IRGCর প্রতিক্রিয়া। এদিকে ইসরায়েলের প্রতিক্রিয়া হলো যে ট্রাম্পের যে মন্তব্য করেন এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনিও একটা মন্তব্য করেছেন এবং তিনি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে এমন এক চুক্তি করবে যা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ স্বার্থকে রক্ষা করবে। অর্থাৎ এখানে নেতানিয়াহু নিশ্চিত যে যে চুক্তিই হোক না কেন সেটা ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও সমঝোতার পথ তৈরি করবার জন্য পাকিস্তান বেশ কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। পাকিস্তান দুই পক্ষের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং পাকিস্তান জানিয়েছে যে তারা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজন করতে প্রস্তুত। তো এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন তিনি গণমাধ্যম CNN-কে জানিয়েছেন যে দুই পক্ষ রাজি থাকলে পাকিস্তান আলোচনা আয়োজনের করতে প্রস্তুত রয়েছে। ওদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয় যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এটা ফাইন্যান্সিয়াল টাইমস বলছে এবং তারা বলছে যে ইসলামাবাদকে সম্ভাব্য আলোচনার স্থান হিসাবে প্রস্তাব করা হয়েছে। তো এইদিকে মার্কিন নিউজ ওয়েবসাইট বা নিউজ আউটলেট অ্যাক্সিওস তারা জানিয়েছে যে শান্তি সম্মেলন আয়োজনে পাকিস্তান এখন নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসাবে তুলে ধরছে এবং ইসলামাবাদের শান্তি সম্মেলনে হতে পারে এবং এই শান্তি সম্মেলনে সেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভান্স তিনি অংশ নেবেন এবং এর পাশাপাশি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তিনিও অংশ নিতে পারেন। তো পাকিস্তান এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোর সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল তারা পাকিস্তান সফর করবে। তো খবরে বলা হচ্ছে যে ইতিমধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে এসব বিষয় নিয়ে কথা বলেছেন। তো এদিকে ইরানের রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা রয়েছে ইরিনা, সে জানিয়েছে যে ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘেই তিনি বলেছেন যে কিছু গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে বার্তা নিয়ে এসেছে। তো এটা ইরানের যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রয়েছে তিনি এটা স্বীকার করেছেন। এদিকে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এর কয়েক ঘন্টা আগে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন। তো এখানে যেটা উল্লেখ করবার বিষয় হলো যে যুদ্ধ শুরু হবার পর থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েক দফা ইরানে তাদের কাউন্টার পার্টদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং এই রমজানেও তারা একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করেছেন। তবে এবারের যে আলোচনাটা হয়েছে তাদের মধ্যে টেলিফোনে কথা হয়েছে, কথোপকথনে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার জন্য সংলাপ এবং কূটনৈতিক গুরুত্ব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তো এখন কথা হলো যে এই পাকিস্তান কেন এই যুদ্ধবিরতি নিয়ে এতটা তৎপর হয়েছে বা এত উদ্যোগী হলো, আর এক্ষেত্রে পাকিস্তান কেন গুরুত্ব পাচ্ছে বা পাকিস্তান কেন অ্যাক্সেস পাচ্ছে এসব রাষ্ট্রগুলোর কাছে। তো প্রথমত পাকিস্তান এই যুদ্ধ নিয়ে ভীষণ একটা অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপে রয়েছে, সংকটে পড়েছে পাকিস্তান, আবার ভূরাজনৈতিক চাপেও পড়েছে পাকিস্তান। এই যুদ্ধ চলতে থাকলে পাকিস্তানের যে ইরান সীমান্তে বেলুচিস্তান প্রদেশ রয়েছে সেটাতে আরও অস্থিরতা বা বিদ্রোহ দেখা দিবে এবং দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ বাড়বে, পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, আর অর্থনৈতিক সংকটও বৃদ্ধি পাবে এবং এই মধ্যপ্রাচ্য থেকে বা ইরান থেকে স্থলপথে পাকিস্তানের তেল আসে এবং ইরানের সাথে আর অন্যান্য অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য রয়েছে। তো পাকিস্তান ভীষণ একটা অর্থনৈতিক ক্ষতিতে পড়বে। আর ভূরাজনৈতিক দিক দিয়ে পাকিস্তান যে চাপের মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল এক দেশ আক্রান্ত হলে অপর দেশের ওপর আক্রমণ বলে গণ্য করা হবে। তো সেদিক থেকে পাকিস্তানের একটা যে
সীমাবদ্ধতা রয়েছে বা দায়বদ্ধতা রয়েছে যে সৌদি আরব যদি পাকিস্তানকে আহ্বান করে যুদ্ধে যোগদানের জন্য বা ইরানের বিরুদ্ধে হামলার জন্য, তখন পাকিস্তানের সামনে অপশন কোনো খোলা থাকবে না, সৌদি আরবের পক্ষ নিতে হতে পারে। তো ওদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সীমান্ত ব্যবহার করে ইরানে স্থল হামলা চালাতে পারে বা পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো ব্যবহার করে বিমান হামলা চালাতে পারে বা গোপন স্থান থেকে ড্রোন হামলা চালাতে পারে ইরানের উপর, এবং এই বিষয়ে পাকিস্তানকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্র যথেষ্ট চাপ দিতে পারে। তো এ থেকেও পাকিস্তানের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে বা পাকিস্তান চাপে রয়েছে। আর এর চেয়ে বড় কথা হলো যে এই ইরান যুদ্ধে যদি ইরান হেরে যায়, তাহলে ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে পাকিস্তান। এটা পাকিস্তান খুব ভালো করে জানেই, সুতরাং এদিক থেকেও পাকিস্তান বেশ স্নায়ু চাপে রয়েছে। তো এইদিকে পাকিস্তানের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তুরস্ক তারা এই যুদ্ধ বন্ধ করবার জন্য ভীষণ ঝটিকা কূটনৈতিক তৎপরতা শুরু করেছে এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষস্থানীয় নেতাদের সাথে, বিশ্ব নেতৃত্বের সাথে কথা বলছেন। মিশর, সৌদি আরব, কাতার, ইরান, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দফায় দফায় কথা বলছেন। তো এর মাধ্যমে যে তুরস্কের যে কূটনীতিটা, শুরু থেকে তুরস্ক একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছিল এবং তুরস্ক মনে করছে যে এই আঞ্চলিক দেশগুলোর সমস্যা আঞ্চলিক দেশগুলোই মিটিয়ে ফেলতে পারবে। তো এইদিকে তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি মনে করছেন বা তিনি বলছেন যে এই যুদ্ধে বন্ধে একমাত্র বাধা হলো ইসরায়েল। তো এদিকে আরেকটি দেশ তুরস্কের পাশাপাশি ওমান, সেও যুদ্ধ বন্ধের তৎপরতা চালিয়েছে এবং এই ওমানের মধ্যস্থতায় এই দ্বিতীয় দফায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল জেনেভাতে, এবং তখনই ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেন। তো তবে এইসব কূটনীতি সত্ত্বেও যে যুদ্ধ বন্ধ হবে ঠিক এরকমটা না, এবং যুদ্ধ বন্ধ হওয়াটা এখন ভীষণ কঠিন। বস্তুত যুদ্ধ শুরু করা সহজ হয়, কিন্তু যুদ্ধ শেষ করা আর সহজ থাকে না, এটা ভীষণ কঠিন হয়ে পড়ে। তো যুদ্ধ শুরু হওয়ার পর এই পক্ষ বিপক্ষের অনেক শাখা প্রশাখা তৈরি হয় এবং এই যুদ্ধেও আমরা দেখতে পাচ্ছি যে তাই হয়েছে। তো এখন এই যুদ্ধ শুধু ইরান বা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এদের মধ্যেই সীমাবদ্ধ নাই বা এরাই শুধু পক্ষ বিপক্ষ নয়। এখন লেবাননের হেজবুল্লাহ তারা একটি পক্ষ বা অন্যদের দৃষ্টিতে বিপক্ষ। ইরাকের যেগুলো ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী রয়েছে তারাও একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং তারা যুদ্ধ করছে। ওদিকে ইরাক এবং ইরান সীমান্তে যেগুলো কুর্দি যোদ্ধারা রয়েছে তারাও মার্কিন সমর্থিত হয়ে তারাও একটা পক্ষ হয়েছে। এদিকে উপসাগরীয় 6টি দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এবং কুয়েত, এইসব আরব আমিরাত, এসব দেশগুলো যেহেতু তারা হামলার শিকার হয়েছে বা আক্রান্ত হচ্ছে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ঘাঁটি দিয়েছে, সুতরাং তারাও একটা পক্ষ। এছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করে যত দেশ, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং সকল দেশ হরমুজ প্রণালী যারা ব্যবহার করে তারাও যুদ্ধের একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে। তারাও তাদের একটা সিকিউরিটি চাইবে, এই যুদ্ধবিরতি হতে গেলে তারাও আলোচনায় আসতে চাইবে। এদিকে ইরানে দীর্ঘদিন হলো বিনিয়োগকারী দুটি বড় দেশ রয়েছে, একটি চীন এবং রাশিয়া, তারাও একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং তারাও এই যুদ্ধের মধ্যে একটা পক্ষ হয়ে দাঁড়াবে। তো এভাবে যে অনেক পক্ষ বিপক্ষ এখন শাখা প্রশাখা মিলেছে। সুতরাং এখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে যুদ্ধ বন্ধ হবে বা যুদ্ধ থামানো, এটা ভীষণ একটা কঠিন কাজ। তবে যখন এক পক্ষ এই যুদ্ধে দুর্বল হয়ে পড়বে তখন কূটনীতিটা কাজ করবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।